ওয়েলকাম স্টুডেন্টস। আগের দিনের যে জীবনবিজ্ঞানের ক্লাস তাতে আমরা দেখেছিলাম যে উদ্ভিদ হরমোন কী কী প্রকার, কী কী ক্যাটাগরিতে আমরা উদ্ভিদ হরমোনকে ভাগ করতে পারি। হরমোনের বেসিক ধারণা আমরা পেয়েছিলাম। তো আমরা দেখেছিলাম যে উদ্ভিদ হরমোনকে মোটামুটি তিনটে ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি: প্রাকৃতিক হরমোন, কৃত্রিম হরমোন আর প্রকল্পিত হরমোন। প্রাকৃতিক হরমোন অর্থাৎ যে হরমোনগুলি উদ্ভিদের শরীরে স্বতঃস্ফূর্তভাবে ক্ষরিত হয় তাকে প্রাকৃতিক হরমোন বলে, যেমন অক্সিন, জিব্বেরেলিন। কৃত্রিম হরমোন অর্থাৎ যে হরমোনগুলিকে পরীক্ষাগারে কৃত্রিমভাবে আমরা তৈরি করি তাকে আমরা বলবো কৃত্রিম হরমোন, যেমন ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড। আর প্রকল্পিত হরমোন অর্থাৎ যে হরমোনগুলি উদ্ভিদে আছে আমরা জানি, কিন্তু তাদের নির্দিষ্ট কাজটা আমরা জানি না, যেমন ফ্লোরিজেন। তো এই প্রাকৃতিক হরমোনটা আজকে আমরা ডিটেলসে দেখব। প্রাকৃতিক হরমোনের মধ্যে আমাদের তিনটি প্রাকৃতিক হরমোন খুব মন দিয়ে পড়তে হবে। সিলেবাসে যে তিনটি আছে, অক্সিন, জিব্বেরেলিন আর সাইটোকাইনিন। এই তিনটি হলো রাসায়নিক পদার্থ। আমরা জানি যে হরমোন একটি রাসায়নিক পদার্থ। তো এই যে রাসায়নিক পদার্থ, তো আমাদের এই তিনটের মধ্যে কী কী দেখতে হবে? প্রথমত দেখতে হবে যে হরমোনগুলির রাসায়নিক নাম আমাদের জানতে হবে। তো প্রথমে আমরা দেখে নেব অক্সিন। অক্সিনের রাসায়নিক নাম কি? অক্সিনের রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA, শর্টে বলা হয় IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই রাসায়নিক নাম থেকে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে অ্যাসিড কটাতেই আছে, তার মানে এটি একটি আম্লিক জাতীয় হরমোন। অ্যাসিড জাতীয় হরমোন, আম্লিক জাতীয় হরমোন। এটি কি রাসায়নিক পদার্থ, তাহলে নিশ্চয়ই এর একটি প্রকৃতি হবে, না হয় এটি আম্লিক প্রকৃতির হবে বা ক্ষারীয় প্রকৃতির হবে বা নিউট্রাল প্রকৃতির হবে, উপশম প্রকৃতির হবে। তো এটি একটি আম্লিক প্রকৃতির হরমোন, অ্যাসিড জাতীয় হরমোন। অক্সিজেনের রাসায়নিক নাম আমরা দেখলাম এবং এটা মনে রাখতে হবে যে এটি একটি আম্লিক প্রকৃতির হরমোন। এটি কি একটি জৈব অম্ল, অর্থাৎ জীবদেহ থেকে এই আম্লিক পদার্থটি ক্ষরিত হয়, তাই এটি একটি জৈব অম্ল। অক্সিজেনের রাসায়নিক সংকেতটা মনে রাখতে হবে। অক্সিজেনের রাসায়নিক সংকেত হলো C10H9O2N, অর্থাৎ এই অক্সিজেনের মধ্যে আমরা চারটে উপাদান দেখতে পাবো, চারটে মৌল আমরা দেখতে পাবো। কী কী আছে? অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে আর কার্বন আছে। এই প্রত্যেকটা হরমোন, যে তিনটে আমরা হরমোন দেখব, সেই প্রত্যেকটা হরমোনই আমরা দেখবো এই চারটি উপাদানের সংমিশ্রণে তৈরি। তো এই চারটির মধ্যে কোনো কোনো হরমোনে চারটিই আছে, কোনো কোনো হরমোনে তিনটি আছে। তো এই অক্সিজেনে আমরা দেখলাম যে চারটি কিন্তু উপস্থিত: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তো এটি মনে রাখতে হবে যে এই অক্সিজেন কিন্তু চারটি উপাদানের দ্বারাই তৈরি। অক্সিজেন একটি আম্লিক প্রকৃতির হরমোন এবং অক্সিজেনের রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিজেন হলো জলে দ্রবণীয়, অর্থাৎ এটা জলে কিন্তু দ্রবীভূত হয়ে যায়। অক্সিজেনের উৎস কী কী? অক্সিজেনের উৎস বর্ধনশীল অঞ্চলে, বিভিন্ন উদ্ভিদের যে বর্ধনশীল অঞ্চল, অর্থাৎ অগ্রমুকুল, কাক্ষিক মুকুল, ভ্রূণ মুকুল, বর্ধিষ্ণু পাতা প্রভৃতি বর্ধনশীল অঞ্চলে এর উৎস। অক্সিজেনের প্রধান কাজ কি? অক্সিজেনের সব থেকে প্রধান কাজ হলো উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করা। এটি অক্সিজেনের একদম প্রধান কাজ, আর ট্রপিক চলনে সাহায্য করে। এছাড়াও কিন্তু অক্সিজেনের আরও অনেক কাজ আছে, যেমন অক্সিজেন ফল উৎপাদনে সাহায্য করে, অক্সিজেন এই পত্র মোচন রোধ করতে সাহায্য করে, বিভিন্ন রকম কাজ আছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যদি আমরা কাজ দেখব, তো সেটা হচ্ছে এই বৃদ্ধিতে সাহায্য করা আর ট্রপিক চলন নিয়ন্ত্রণ করা। তাহলে অক্সিজেন এই যে বৃদ্ধিতে সাহায্য করে উদ্ভিদের, সেটি বিভিন্ন প্রক্রিয়ায় করতে পারে। এক হচ্ছে কোষের আকার বৃদ্ধির মাধ্যমে। কোষের সংখ্যা বৃদ্ধি নয়, কোষের আকার বৃদ্ধি। কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমেও করতে পারে, কিন্তু সেটা আলাদা ব্যাপার। তাহলে সেটা আলাদা পয়েন্ট করবো আমরা, কোষ বিভাজন, অর্থাৎ অক্সিজেন কোষ বিভাজনে সাহায্য করে, কিন্তু অক্সিজেন আবার কোষের আকার বৃদ্ধিতেও সাহায্য করে। তো কোষের সামগ্রিক আকার বৃদ্ধি করে কীভাবে? এক তো কোষ প্রাচীরকে নমনীয় করে। কোষ প্রাচীর অর্থাৎ উদ্ভিদের কোষে যে আমরা কোষ প্রাচীর দেখতে পাই, যেটা প্রাণীদের থাকে না, শুধু উদ্ভিদের থাকে কোষ প্রাচীর, সেটাকে নমনীয় করে। তার ফলে কোষটি বৃদ্ধি পেতে সাহায্য হয়। দ্বিতীয়ত হলো কোষ প্রাচীরে আরও বেশি উপাদান জড়ো করে, অর্থাৎ কোষ প্রাচীরে আরও বেশি উপাদান জড়ো করে কোষ প্রাচীরের আকারটা বৃদ্ধি করা। তাহলে সামগ্রিকভাবে কোষের আকারটা বৃদ্ধি পাচ্ছে। তিন নম্বর কোষের আকার বৃদ্ধি করতে পারে ভ্যাকুওলের সাইজ বৃদ্ধির মাধ্যমে। কোষের যে গর্ত মতন স্থানগুলি থাকে তাকে ভ্যাকুওল বলে। এই ভ্যাকুওলের স্থান যদি আমরা বৃদ্ধি করি, ভ্যাকুওলের আকার যদি আমরা বৃদ্ধি করি, তাহলে সামগ্রিক স্থানটা বেশি লাগছে কোষের, এবং তার জন্যে পুরো কোষেরই আকারটা বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর কীভাবে বৃদ্ধিতে সাহায্য করে অক্সিজেন? অক্সিজেন কোষের বিভাজনে সাহায্য করে,
অর্থাৎ কোষের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। এই বিভিন্ন বর্ধনশীল অঞ্চলে আমরা অক্সিন দেখতে পাই। এই অক্সিন কী করে? কোষ বিভাজনটাকে ত্বরান্বিত করে। কোষ খুব দ্রুত বিভাজিত হতে থাকে, এর ফলে কোষের সংখ্যা বৃদ্ধি পায় এবং এর ফলে উদ্ভিদের অঙ্গের বৃদ্ধি ঘটে। এই বিভিন্ন মুকুলে, অগ্রমুকুলে বা কাক্ষিক মুকুলে অক্সিন আমরা দেখতে পাই, সেখানে কোষের বিভাজনটাকে ত্বরান্বিত করে অক্সিন। এছাড়াও আমরা দেখতে পারবো 3 নম্বর পয়েন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এই বৃদ্ধির পয়েন্টের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো অগ্রস্থ প্রকটতা। এটা কি? এটা খুব ডিটেলে কোশ্চেন আসে পরীক্ষাতে। অক্সিন সর্বদা অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে, কিন্তু কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে কিন্তু বাধা দেয়। যখন অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করবে সে, কাক্ষিক মুকুলের বৃদ্ধি কিন্তু ব্যাহত হবে। এটা হলো অক্সিনের ধর্ম। এই ধর্মটাকেই বলা হয় অগ্রস্থ প্রকটতা। অর্থাৎ অক্সিন অগ্রমুকুলে অবস্থান করে এবং অগ্রমুকুলের কোষ বৃদ্ধির মাধ্যমে, অগ্রমুকুলের কোষের বিভাজনের মাধ্যমে সে কোষকে উচ্চতায় বৃদ্ধি করতে সাহায্য করে, উদ্ভিদকে উচ্চতায় বৃদ্ধি করতে সাহায্য করে। অর্থাৎ উদ্ভিদটি ধীরে ধীরে উঁচু হতে থাকে, লম্বা হতে থাকে। কিন্তু চওড়াটা কিন্তু হতে পারে না, কাক্ষিক মুকুলের বৃদ্ধি হয় না, শাখা প্রশাখা বৃদ্ধি পেতে পারে না বেশি। কেন? কারণ অক্সিন যখন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় তখন কাক্ষিক মুকুলের বৃদ্ধি কিন্তু ব্যাহত করে, তাই তো? আশেপাশের যে শাখা প্রশাখা আছে তার বৃদ্ধি ব্যাহত করে। এটাকে বলা হয় অগ্রস্থ প্রকটতা। এই জন্য অনেক সময় গাছের মাথাটাকে ছেটে দেওয়া হয়, তখন গাছ কি হয়? তখন কাক্ষিক মুকুলের বৃদ্ধি হয়। যেহেতু অগ্রমুকুল ছেটে দেওয়া হলো, তখন অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত হলো। তো অগ্রমুকুলের বৃদ্ধি ব্যাহত হওয়ার জন্য কাক্ষিক মুকুলটা তখন বেশি করে বৃদ্ধি পাবে, অর্থাৎ শাখা প্রশাখা বৃদ্ধি করবে বেশি, চওড়া হবে বেশি গাছটা, তাই তো? অক্সিনের দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো ট্রপিক চলন নিয়ন্ত্রণ করা। ট্রপিক চলন আমরা যখন চলন গমন পড়েছিলাম তখন দেখেছিলাম যে কোনো উদ্দীপকের উৎসের দিকে যখন উদ্ভিদ অঙ্গের সঞ্চালন ঘটে তখন তাকে আমরা ট্রপিক চলন বলি। এই ট্রপিক চলনটা কিন্তু অক্সিনের নিয়ন্ত্রণের ফলে হয়। সবথেকে প্রধানত ফোটোট্রপিক এবং জিওট্রপিক। অর্থাৎ জিওট্রপিক অর্থাৎ এই অভিকর্ষের দিকের উদ্ভিদ অঙ্গের সঞ্চালন, সেটাকে বলা হয় জিওট্রপিক, এবং আলোর উৎসের দিকে উদ্ভিদ অঙ্গের সঞ্চালনটাকে বলা হয় ফোটোট্রপিক। এই দুটো ট্রপিক চলন কিন্তু প্রধানত অক্সিন নিয়ন্ত্রণ করে। তো অক্সিনের এটি দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করা। এবার ট্রপিক চলন কীভাবে নিয়ন্ত্রণ করে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। এই যে অক্সিন আমরা দেখলাম যে কোষ বিভাজনে সাহায্য করে, এইটি এই ট্রপিক চলন নিয়ন্ত্রণে সাহায্য করে। কীভাবে? তো এর আগে আমাদের একটা কথা যেটা মনে রাখতে হবে, যে মূল অংশ, গাছের যে মূল অংশ, সেই মূল অংশে কিন্তু অক্সিন অল্প মাত্রায় বেশি ক্রিয়াশীল, আর বিটপ অংশে অক্সিন বেশি মাত্রায় বেশি ক্রিয়াশীল। কীরকম? মানে যখন মূলে অক্সিন দেখবো আমরা, তখন মূলে অক্সিন থাকতে হবে, অক্সিন না থাকলে কিন্তু হবে না। কিন্তু যে জায়গায় অক্সিনের ঘনত্ব কম থাকবে সেই জায়গার কোষটা বেশি বৃদ্ধি পাবে। অর্থাৎ হয়তো মূলের দু সাইডেই অক্সিন জমছে, এবার অক্সিন না থাকলে কোষ বিভাজনটা কিন্তু ত্বরান্বিত হবে না, অক্সিন থাকতে হবে। কিন্তু মূলের ক্ষেত্রে যেদিকে অক্সিজেনটা কম ঘনত্বে আছে, অর্থাৎ এখানে বেশি অক্সিজেন আছে, এদিকটা কিন্তু বেশি কোষ বিভাজিত হবে না। যে দিকটা কম ঘনত্বে অক্সিজেন আছে সেই দিকটা কিন্তু বেশি বিভাজিত হবে। আর বিটপে আবার উল্টো, বিটপে ন্যাচারাল, মানে যেদিকে বেশি অক্সিজেন সেদিকে কোষ বেশি বিভাজিত হবে। কিন্তু মূলের ক্ষেত্রে অতি সন্ন্যাসিতে গাজন নষ্ট হয়ে যায়। অর্থাৎ মূলের ক্ষেত্রে কিন্তু সবসময় আমরা দেখবো যে যেদিকে অক্সিজেনটা থাকতে হবে, কিন্তু যেদিকে অক্সিজেন কম ঘনত্বে আছে সেই দিকে কোষটা বেশি বৃদ্ধি পাবে, এবং যেদিকে অক্সিজেনটা বেশি ঘনত্বের আছে সেদিকে কিন্তু বৃদ্ধি পাবে না। কিন্তু বিটপে কিন্তু যেদিকে অক্সিজেন বেশি আছে সেদিকেই কোষ বেশি বৃদ্ধি পাবে এবং উল্টো দিকে কম বৃদ্ধি পাবে। তো এইটা এই প্রক্রিয়াটির সাহায্যে কিন্তু অক্সিজেন আমাদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। কীভাবে করে? তো ধরা যাক যে দিক থেকে আলো আসছে অক্সিজেনটা তার উল্টো দিকে বেশি মাত্রায় জমতে আরম্ভ করলো। অর্থাৎ যদি গাছটা এভাবে থাকে, তো এদিক থেকে যদি আলো আসে তাহলে এই দিকে, যেদিক থেকে আলো আসছে তার গাছের উল্টো সাইডে, বিটপ অংশে উল্টো সাইডে বেশি মাত্রায় অক্সিজেন জমতে আরম্ভ করলো। এদিকে কিন্তু অতটা অক্সিজেন জমলো না। আবার এই দিকের কোষটা তার মানে বেশি বিভাজিত হচ্ছে, এই দিকের কোষটা কিন্তু বিভাজিত হচ্ছে না বেশি, এই দিকের কোষটা বিভাজিত হচ্ছে। তাহলে কি গাছটা পুরোপুরিভাবে বৃদ্ধি পাবে না? কারণ এই দিকের কোষটা তো বিভাজিত হচ্ছে না, এই দিকের কোষটা বেশি বিভাজিত হচ্ছে। তখন কী হবে? এই দিকের কোষটা বিভাজিত হবে, এই দিকটা হবে না, এর ফলে গাছটি বেঁকে যাবে, অর্থাৎ আলোর দিকে গাছটি বেঁকে গেল। তো ফোটোট্রপিক চলন এইভাবে অক্সিজেন নিয়ন্ত্রণ করে। যেদিক থেকে আলো আসছে, আলোর উৎস যেই দিকে,
তার উল্টো দিকে অক্সিন বিটপ অংশে বেশি মাত্রায় জমা হয়। এর ফলে সেদিকের কোষটা দ্রুত বিভাজিত হয় এবং তার উল্টো দিকের কোষগুলো কম বিভাজিত হয়। এর ফলে গাছটি বেঁকে যায় আলোর উৎসের দিকে। এবং মূলের ক্ষেত্রে উল্টো কেসটা হয়। মূলের ক্ষেত্রে কি হয়, আমরা দেখব যে যেদিক থেকে আলো আসছে তার উল্টো দিকে কম ঘনত্বের অক্সিজেন খরিত হয় এবং তার অপর দিকে বেশি ঘনত্বের অক্সিজেন খরিত হয়। এবং এভাবেই জিওট্রপিকটাও নিয়ন্ত্রণ করে। জিওট্রপিকে কী হয়, এবং আমরা যেটা দেখলাম যে অক্সিজেন কিন্তু মূলের ক্ষেত্রে যেখানে বেশি সেখানে বেশি ক্রিয়াশীল হবে না, যেদিকে কম ঘনত্বের অক্সিজেন থাকবে সেদিকে বেশি ক্রিয়াশীল হবে মূলের ক্ষেত্রে। তখন কী হবে, যেদিকে জল, যেই দিকে গাছটি বেঁকতে হবে তার উল্টো দিকে কম ঘনত্বের অক্সিজেন জড়ো হবে সেদিকে, তার অপর দিকে বেশি ঘনত্বের অক্সিজেন থাকবে। এবার এখানে যেহেতু বেশি ঘনত্বের অক্সিজেনে বেশি ক্রিয়া হয় না, তো যেদিকে কম আছে সেই দিকের কোষগুলো দ্রুত বিভাজিত হবে এবং যেদিকে অক্সিজেন বেশি আছে সেদিকের কোষগুলি বিভাজিত হবে না। এর ফলেও গাছটি যেই দিকে অভিকর্ষজ বল সেই দিকে বেঁকে যাবে। এটিও কিন্তু ছবি এঁকে আমাদেরকে অভ্যাস করতে হবে, ছবি শুদ্ধ করবে। 3 নম্বর, এই দুটো হচ্ছে মেন পয়েন্ট ছিল অক্সিজেনের। 3 নম্বর পয়েন্টে আমরা দেখব কি, 3 নম্বর পয়েন্ট দেখব ফলের উৎপাদন বৃদ্ধি। অক্সিজেন প্রয়োগের মাধ্যমে নিষেক ছাড়াই আমরা ফল তৈরি করতে পারি। আমরা কি জানি যে উদ্ভিদের যৌনজনন হয়, অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন হয় এবং মিলনের ফলে ফুলের যে ডিম্বাশয়টি সেটি পরিণত হয় ফলে এবং যে ডিম্বকটি সেটি পরিণত হয় বীজে। এটি কেন হয়? নিষেকের পর অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের পর অক্সিজেনের পরিমাণ কিন্তু ডিম্বাশয়ে প্রচণ্ড বেড়ে যায়। এর ফলে ডিম্বাশয়টি ফলে পরিণত হয়। এবার আমরা যদি বাইরে থেকে হরমোন প্রয়োগ করি, অর্থাৎ নিষেক হওয়ার আগেই আমরা যদি অক্সিজেন প্রয়োগ করি, তখন কিন্তু নিষেক ছাড়াই ডিম্বাশয়টি ফলে পরিণত হয়ে যাবে। কিন্তু যেহেতু নিষেক হয়নি সেহেতু ডিম্বক কিন্তু বীজে পরিণত হবে না, অর্থাৎ এই ফলটি বীজবিহীন হবে। যেহেতু নিষেক হয়নি বীজ উৎপাদন হবে না, কিন্তু অক্সিজেন হরমোন প্রয়োগের ফলে ডিম্বাশয়টি কিন্তু ফলে পরিণত হবে এবং তার ফলে বীজবিহীন ফল তৈরি হবে। এই প্রক্রিয়াটা কি বলা হয়? পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন প্রয়োগের মাধ্যমে আমরা বীজবিহীন ফল তৈরি করতে পারি, তাই তো? এটি হচ্ছে অক্সিজেনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃত্রিম প্রয়োগ। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে বীজবিহীন ফল তৈরি করা হয় নিষেক ছাড়াই। আর কি, বিভিন্ন অঙ্গমোচন রোধ। আমরা উদ্ভিদের পাতা খসে যাওয়া বা এই ধরনের অঙ্গমোচন রোধ করতে পারি অক্সিজেনের প্রয়োগের মাধ্যমে। অক্সিজেন এইগুলি রোধ করতে সাহায্য করে। তো অক্সিজেন আমরা দেখে নিলাম, অক্সিজেনের কাজ আমরা দেখে নিলাম। এরপর যেটা দেখতে হবে যে অক্সিজেন একটি প্রাকৃতিক হরমোন, অর্থাৎ প্রাকৃতিকভাবে স্বতঃস্ফূর্তভাবে উদ্ভিদের দেহে ক্ষরিত হয়। কিন্তু এই অক্সিজেনের অনুকরণে যখন পরীক্ষাগারে এর স্ট্রাকচার অনুযায়ী যখন কৃত্রিমভাবে অক্সিজেন তৈরি করা হবে তখন তাকে বলবো কৃত্রিম অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনকে আবার কৃত্রিমভাবে তৈরি করা হয়। তো প্রাকৃতিক অক্সিজেন এবং কৃত্রিম অক্সিজেন এই দুরকম ভাগ আমরা দেখব। এর কয়েকটা উদাহরণ মনে রাখতে হবে। যেমন যখন আমরা প্রাকৃতিক হরমোন দেখব, প্রাকৃতিক হরমোনের 3 প্রকার প্রাকৃতিক হরমোন আমরা দেখতে পাবো। প্রথমটা আমরা দেখেছি যে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA, যেটা আমরা রাসায়নিক নাম হিসাবে পড়েছি। এছাড়া আমরা দেখবো অক্সিন A বা অক্সিনোট্রায়ালিক অ্যাসিড এবং দেখবো অক্সিন B অর্থাৎ অক্সিনোলোনিক অ্যাসিড। 3 প্রকার আমাদের প্রাকৃতিক হরমোনকে মনে রাখতে হবে। এবং কৃত্রিম হরমোনের উদাহরণ কী কী আছে? কৃত্রিম হরমোনের উদাহরণ হচ্ছে ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড, এটি একটি হলো। ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এটি হলো। এগুলো সব কটা কিন্তু শর্ট ফর্মটা মনে রাখতে হবে IPA, IBA। 2,4-D বা 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4,5-T অর্থাৎ 2,4,5-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, NAA অর্থাৎ ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড। এগুলো হলো সব কৃত্রিম অক্সিজেন, কৃত্রিমভাবে তৈরি করা অক্সিজেন। এই কৃত্রিম অক্সিজেনগুলির কিন্তু বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ আছে, সেগুলো মনে রাখতে হবে। যেমন এই পার্থেনোকার্পি ফলের যখন আমরা উৎপন্ন করব তখন আমরা বাইরে থেকে কৃত্রিম হরমোন প্রয়োগ করব, ঠিক আছে? গাছের দ্রুত বৃদ্ধি ঘটানোর জন্য আমরা কৃত্রিম হরমোন প্রয়োগ করব এবং আরও বিভিন্ন ক্ষেত্রে আমরা কৃত্রিম হরমোন প্রয়োগ করব, কৃত্রিম অক্সিজেন প্রয়োগ করব। তো অক্সিজেন আমাদের কমপ্লিট হয়ে গেল। এর পরের ক্লাসে আমরা জিবরেলিন আর সাইটোকাইনিনটা দেখব একসাথে। আশা করছি তোমাদের কোনো অসুবিধা নেই। যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও।